নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো গতকাল এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে আমাদের ভারত মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরের ঘরের মাঠে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এই এএফসি এশিয়ান কাপের মঞ্চে টিকে থাকতে গেলে এই ম্যাচ থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু গেইন করতেই হবে আমাদের ভারতকে। গতকালের ম্যাচে মোস্ট অফ দ্য টাইম ডোমিনেট করেই কিন্তু খেলেছে সিঙ্গাপুর, তবে আবার সিঙ্গাপুরকে সমানতালে টক্করও কিন্তু দিয়েছে খালিদ ব্রিগেড। গতকালের ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে ডিফেন্সের ভুলে বাজেভাবে গোল খায় ভারত, যার ফলে প্রথমার্ধের শেষে 0-1 গোলে পিছিয়ে পড়ে আমাদের জাতীয় দল। এরপরই আবার দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখে দলের প্রধান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, যার ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু দলের ডিফেন্স পজিশনটা বেশ খানিকটা নড়বড়ে হয়ে যায়। তবে দলের প্রধান ডিফেন্ডারের রেড কার্ড দেখার ফলে গোটা দ্বিতীয়ার্ধ 10 জনে খেললেও গোটা বিষয়টাকে কিন্তু ভালোভাবে ম্যানেজ করে নেয় কোচ খালিদ জামিল, এবং 10 জনের ভারত তারা কিন্তু গোটা দ্বিতীয়ার্ধে নিজেদেরকে আরও বেশি উজাড় করে দেয় সিঙ্গাপুরের বিরুদ্ধে। আর তার ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের শেষের দিকে সিঙ্গাপুরের ভুল থেকে ভারতের হয়ে গোল তুলে আনে আমাদের বাঙালি পুত্র রহিম আলী, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 1-1। আর গতকালের ওই 1-1 ফলাফলের ফলে ভারত তারা কিন্তু সিঙ্গাপুরের সাথেই একই পয়েন্টে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে থাকলো। আর গতকালের ওই ম্যাচটা ড্র হওয়াতে এএফসি এশিয়ান কাপের মঞ্চে আপাততভাবে স্বস্তিতে রইল ভারত। তো আমরা সকলেই আশা করব এর পরবর্তী ম্যাচ 3টে থেকে ভারত ভালো ফলাফল করবে এবং পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। তো এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। গতকাল আইএফএ শিল্ডের মঞ্চে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে 5-1 গোলের ব্যবধানে একটা বড় জয় নিয়ে আইএফএ শিল্ডের অভিযানটা কিন্তু শুরু করলো বাগান ব্রিগেড। গতকালের ম্যাচের দলের প্রতিটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে। ম্যাচের শুরুর থেকেই গোকুলাম কেরালা এফসি তারাও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে বেশ ভালো আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও যতই ম্যাচের সময় গড়িয়েছে ততই মোহনবাগান দল নিজেদের গোলের ব্যবধানকে আরও বাড়িয়ে তুলে ম্যাচের মধ্যে ডোমিনেট করতে থাকে, যার ফলস্বরূপ 5-1 গোলের ব্যবধানে একটা বড় জয় প্রাপ্য হয় মোহনবাগানের। তো গতকালই তোমাদের জানিয়েছিলাম এই ম্যাচে যদি কোচ হোসে মলিনা কোনো এক্সট্রা পাকামো না করে তাহলে এই ম্যাচে মোহনবাগানের একটা বড় জয় কিন্তু আসবেই। আর ঠিক সেই মতনভাবেই কোচ হোসে মলিনা এই ম্যাচে কোনো এক্সট্রা পাকামো না করার ফলে এবং ম্যাচের শুরুর থেকে সঠিক প্রথম একাদশ এবং ম্যাচের মধ্যে সঠিক সাবস্টিটিউট করার ফলে একটা বড় ব্যবধানে জয় এসেছে বাগান ব্রিগেডের। তো যাই হোক, গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল দল তারাও কিন্তু প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। অপর দিক দিয়ে মোহনবাগান তারাও কিন্তু গতকাল বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। আর দুই গ্রুপের যা পরিস্থিতি তাতে বড়সড় কোনো রকম অঘটন না ঘটে গেলে দুই গ্রুপ থেকে কিন্তু দুই প্রধানই গ্রুপ টপ করতে চলেছে। আর দুই প্রধান গ্রুপ টপ করলে আগামী 18 তারিখ আমরা যে বাংলার ফুটবলের অন্যতম বড় ম্যাচ তথা সেই ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। সো আশা করা আছে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে খুব শীঘ্রই আবারও কিন্তু ইলিশ চিংড়ির লড়াই হতে চলেছে। তো গতকালের ম্যাচ শেষে বাগানের দুই কর্মকর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত তারাও কিন্তু বেশ মারাত্মক কিছু মন্তব্য করে বসেন। তো তোমরা দেখেছিলে গতকাল গ্যালারি থেকে বাগান জনতা দলের প্লেয়ার ও ম্যানেজমেন্টদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, আর তার কারণটাও কিন্তু তোমরা সকলেই জানো। আর এই প্রোটেস্টের বিরুদ্ধে গতকাল ম্যাচ শেষে দেবাশিস দত্ত বলেন, মোহনবাগান যদি এই মৌসুমে ডুরান্ড কাপ এবং সিএফএল জিতে যেত তাহলে আজ সমর্থকরা এইভাবে প্রোটেস্ট করতো কিনা তাতে সন্দেহ আছে। অপরদিক দিয়ে আবার সৃঞ্জয় বোস তিনি বলেন, মোহনবাগান সমর্থকরাই বলেছিল মোহনবাগান ACL2 ও আইএফএ শিল্ডে খেলছে না, তাই আমরা সমর্থকদের কথা মতন আইএফএ শিল্ডে খেলার সিদ্ধান্ত নিই। কিন্তু আমরা সমর্থকদের কথা ভাবলেও সমর্থকরা আমাদের কথা ভাবে না, আর তার জন্যই তারা মাঠে না এসে গ্যালারি ফাঁকা রেখেছে। তো সত্যিই জোকার কাকে বলে সেটা কিন্তু গতকাল বাগানের এই দুই কর্মকর্তার কথা শুনে স্পষ্ট হয়ে গেল। কারণ সমর্থকরা কী কারণে প্রোটেস্ট করছে আর কী কারণে মাঠে উপস্থিত হয়নি সেটা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস দুজনেই কিন্তু ভালোভাবেই জানেন। তবুও তারা কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে আজব আজব মন্তব্য করলেন। আসলে এখানে ওনাদের ব্যর্থতাটা বলাটা ঠিক হবে না, কারণ মোহনবাগানের সমস্ত রকম সিদ্ধান্তই কিন্তু নেয় আরপিএসজি টিম। সো সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত তারা কিন্তু শুধুমাত্র নিজেদের আধিপত্য দেখানোর জন্য গদিতে বসে আছেন। তাছাড়া এনাদের কিন্তু 1%ও ভূমিকা নেই দলের কোনো সিদ্ধান্তের বিষয়ে।
আর সৃঞ্জয় বোস যে কথাটা বলেছেন, সমর্থকদের কথা মতোই তারা আইএফএ শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তো এই বিষয়ে সৃঞ্জয় বাবুকে বলবো, আপনারা আইএফএ শিল্ডে খেলবেন না, আপনারা ডুরান্ডে খেলবেন না, আপনারা সিএফএল-এ খেলবেন না, আপনারা সুপার কাপ খেলবেন না, আপনারা এসিএল-2-এ খেলবেন না, তাহলে আপনারা কি প্লেয়ারদের নিয়ে ক্লাব তাঁবুতে বসে লুডো খেলবেন? তুমি ফুটবল টিম বানিয়েছো, কিন্তু তুমি সেই ফুটবলটাই খেলবে না, তাহলে কি করে চলবে? কবে আইএসএল হবে আর সেই জন্যই তোমরা দল গঠন করবে, তাহলে কি করে হবে? এটা মোহনবাগান ক্লাব, আর মোহনবাগান ক্লাব সব টুর্নামেন্টেই খেলতে নামে। সো কাঠের পুতুল হয়ে সমর্থকদের সামনে এসে শাক দিয়ে মাছ ঢাকার কিন্তু কোনো প্রয়োজনই নেই, কারণ এখন কিন্তু সেই আগের মতন পরিস্থিতি নেই। এখন সমস্ত দলের সমর্থকরাই কিন্তু আপডেটেড। সো এইরকম পাপেট কর্মকর্তারা যতদিন মোহনবাগান ক্লাবে থাকবে, ততদিন কিন্তু মোহনবাগানের সমস্ত টুর্নামেন্টে সাফল্য পাওয়াটা বেশ চাপের। তো যাই হোক, গতকাল দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করনি বা লাইক করতে ভুলে গেছো, তারা আর দেরি না করে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এবার যদি মোহনবাগান দলের এক বড় রেকর্ডের বিষয়ে কথা বলা যায়, তো আশা করি তোমাদের অনেকেরই মনে আছে 2023 সালের সুপার কাপের ম্যাচে এই গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধেই ওপেনিং ম্যাচে কিন্তু 5-1 গোলের ব্যবধানে জয় তুলে এনেছিল মোহনবাগান। আর এই মৌসুমেও সেই গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধেই আইএফএ শিল্ডের ম্যাচে সেই 5-1 গোলের ব্যবধানে কিন্তু একটা বড় জয় তুলে আইএফএ শিল্ডের অভিযানটাও শুরু করলো মোহনবাগান দল। তো সেই 2023 সালেও সুপার কাপের মঞ্চে এই গোকুলাম কেরালা এফসিকে 5-1 গোলের ব্যবধানে হারিয়েই মোহনবাগান তারা কিন্তু সুপার কাপের অভিযানটা শুরু করেছিল। আর গতকাল কিন্তু আবারও সেই গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধেই 5-1 গোলের ব্যবধানে জয় দিয়ে এই আইএফএ শিল্ডের অভিযানটা শুরু করলো মোহনবাগান দল। তো এটা যে মোহনবাগান দলের একটা বড় রেকর্ড, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো তোমরা গতকাল দেখেছো গ্যালারি থেকে মোহনবাগান সমর্থকরা বিভিন্ন রকমের ব্যানার হাতে নিয়ে প্রোটেস্ট করে। আর মোহনবাগান সমর্থকদের করা এই প্রোটেস্টটাই হয়তো সহ্য হয়নি মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান তারকা প্লেয়ার ডিমিত্রি পেট্রাডসের। গতকালের ম্যাচ শুরু হওয়ার আগে, মানে মাঠের মধ্যে যখন প্লেয়াররা ওয়ার্ম আপ করছিল, তখন গ্যালারিতে থাকা ওই প্রোটেস্টের ব্যানারগুলো ডিমিত্রি পেট্রাডসের চোখে পড়ে। আর তারপর ডিমিত্রি পেট্রাডস সে সাইড লাইনের ধারে গিয়ে বাস্তব রায়ের কাছে গিয়ে কিছু বলে। আর তার কিছুক্ষণ পরেই কিছু পুলিশ গিয়ে সমর্থকদের হাত থেকে ওই ব্যানারগুলোকে কেড়ে নিয়ে আসে। তো মোহনবাগান সমর্থকরা প্রোটেস্ট করুক আর যাই করুক, তাতে ডিমিত্রি পেট্রাডসের কি? ডিমিত্রি পেট্রাডস সে কিন্তু শুধুমাত্র মোহনবাগান ক্লাবের একজন প্লেয়ার, সে কিন্তু মোহনবাগান ক্লাবের কোনো কর্মকর্তা নয়। সো ইদানিং সময়ে ডিমিত্রি পেট্রাডস নিজেকে বড় হনু ভেবে যে কাজগুলো করছে, তার ফলে যে ডিমিত্রি পেট্রাডস সে নিজেই বাগান সমর্থকদের ক্ষোভের শিকার হতে চলেছে তা কিন্তু স্পষ্ট। এই মোহনবাগান সমর্থকদের জন্যই আজ কিন্তু ডিমিত্রি পেট্রাডস সে মোহনবাগান দলে টিকে রয়েছে। না হলে কিন্তু এই মৌসুমেই ডিমিত্রি পেট্রাডসকে বিদায় করে দিত বাগান ম্যানেজমেন্ট। আর এই ডিমিত্রি পেট্রাডসের কিন্তু এই বিষয়টা মাথায় রাখা উচিত। সমর্থকরা পারে কোনো প্লেয়ারকে মাথায় তুলে নাচতে, আর সেই সমর্থকরাই কিন্তু আবার পারে সেই প্লেয়ারকে মাটিতে নামিয়ে দিতে। সো ডিমিত্রি পেট্রাডস নিজেকে মাসিয়া ভেবে যে রকম কার্যকলাপগুলো শুরু করেছে, তা যে একজন প্লেয়ারের জন্য মোটেই ঠিক নয়, এটা কিন্তু বোঝা উচিত ডিমিত্রি পেট্রাডসের। কারণ এই ডিমিত্রি পেট্রাডস সে এই মরশুম দলে আছে, কিন্তু পরের মরশুম সে দলে নাও থাকতে পারে। কিন্তু এই সমস্ত সমর্থকরা তারা কিন্তু সারা জীবন দলের পাশে থাকবে। সো ডিমিত্রি পেট্রাডস সে যে পরিমাণ লাফাচ্ছে, সেই লাফানোটা কিন্তু মোটেই উচিত নয় তার জন্য। তো যাই হোক বন্ধুরা, গতকাল ডিমিত্রি পেট্রাডসের করা ওই রকম লজ্জাজনক ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।